আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের আজকের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে মূলত আমরা আমাদের কম্পিউটারের মধ্যে একটি HTML ফাইল কিভাবে তৈরি করতে হয় এবং সেই HTML ফাইলের ভিতরে আমরা কিভাবে কোড লিখতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা একটি কোড এডিটর সেট আপ করবো যাতে করে আমরা খুব সহজে এবং দ্রুত আমাদের কোডগুলো লিখতে পারি। এখন যদি আমরা আমাদের এই কম্পিউটারের মধ্যে HTML ফাইল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটা ড্রাইভে প্রবেশ করতে হবে। অর্থাৎ আমার ডিস্কের মধ্যে যে ড্রাইভ আছে, আমি এখান থেকে ডি ড্রাইভে প্রবেশ করছি। আপনারা মাই কম্পিউটার থেকে যে কোনো একটা ড্রাইভে প্রবেশ করবেন, যেখানে আপনি আপনার টেমপ্লেটগুলো রাখতে পারেন। এখন আমি যেটা করব, এখান থেকে আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। রাইট ক্লিক করে আমি নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমি নাম দিব ওয়েব ডিজাইন। আমি এখন ওয়েব ডিজাইন নাম দেওয়ার পরে এই ফোল্ডারে প্রবেশ করছি। অর্থাৎ আমি ওয়েব ডিজাইনের যে সকল কাজ করব, সেই সকল কাজ বা ফাইলগুলো আমি এই ফোল্ডারের মধ্যেই রাখবো। এখন আমরা যদি HTML ফাইল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা উইন্ডোজের মধ্যে যেটা করি, সাধারণভাবে যে কোনো ফাইল তৈরি করার জন্য আমরা রাইট ক্লিক করে দেন নিউতে আসি। নিউতে গিয়ে এখানে বিভিন্ন ধরনের ফাইল রয়েছে, যেমন অ্যাডোবি ফটোশপের বা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের, এরকম বিভিন্ন ফাইল রয়েছে। বাট HTML ফাইল ক্রিয়েট করার কিন্তু কোনো অপশন এখানে নাই। তো নর্মালি আমরা একটা টেক্সট ডকুমেন্ট বা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম। এখন টেক্সট ফাইল যখন ক্রিয়েট করলাম, সাধারণত এখানে টেক্সট ফাইলের জন্য .txt এই এক্সটেনশনটা এখানে শো করছে। আপনার কম্পিউটারে হয়তো এই এক্সটেনশনটা শো নাও করতে পারে, যেমন এরকম থাকতে পারে। এখন যদি ফাইলটা যদি এরকম থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, এই ফাইলের নামটা চেঞ্জ করতে পারবেন, বাট এটার টাইপটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলের এক্সটেনশনটা যাতে শো করে সেটার একটা প্রসেস করতে হবে, যাতে করে আমি এক্সটেনশনের মাধ্যমে ফাইলের টাইপ চেঞ্জ করতে পারি। যেহেতু আমি নিউ থেকে HTML ফাইল ক্রিয়েট করার কোনো অপশন নাই আমার এখানে, এজন্য আমাদেরকে যেটা করতে হবে, ভিউ থেকে, আমি যেহেতু উইন্ডোজ 11 ইউজ করছি, দ্যাটস ওয়াই এখানে ভিউ থেকে শো অপশনে যেতে হবে। তারপরে ফাইল নেম এক্সটেনশন এখানে ক্লিক করলে আমার ফাইলের যে এক্সটেনশন রয়েছে সেটা শো করবে। আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করেন, সেক্ষেত্রে ভিউ থেকে সরাসরি এই ফাইল নেম এক্সটেনশনের একটা চেকবক্স পাবেন এবং সেই চেকবক্সটাকে চেক করে দিলেই আপনার এক্সটেনশনটা শো করবে। যাই হোক, আমরা এখন আমাদের এক্সটেনশনটা শো করে নিলাম। শো করার পরে এখন আমরা যদি আমাদের এই ফাইলের টাইপটা চেঞ্জ করতে চাই, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, যে এই এক্সটেনশনটা চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ টেক্সট ফাইল, এজন্য এখানে .txt রয়েছে। আমরা যেহেতু HTML শেখা শুরু করব বা HTML এর ফাইল তৈরি করব, সেজন্য আমাদের এই ফাইলের টাইপটাকে টেক্সট থেকে HTML এ কনভার্ট করতে হবে। অর্থাৎ আমি যখন এখন .txt এর পরে HTML দিয়ে দিলাম, আপনি দেখবেন যে ফাইলের আইকনটাও চেঞ্জ হয়ে গেছে, পাশাপাশি একটা নোটিশ আমাকে এখন প্রদান করবে। আমাকে নোটিশ প্রদান করছে কি, যে আমার এই ফাইলের টাইপটা আমি চেঞ্জ করছি। এখন এক্ষেত্রে এই ফাইলের আগের যে ফাংশনালিটি, অর্থাৎ সাধারণত টেক্সট ফাইলের যে ফাংশনালিটি থাকে, সেটা কিন্তু পরবর্তীতে আর কাজ করবে না। এই নোটিশটাই আমাকে এখানে দিয়েছে। তা আমিও চাচ্ছি সেটা আমার দরকার নাই, যেহেতু আমি HTML কোড লিখবো এখানে, এই জন্য আমার HTML ফাইলটাই দরকার। আমি ইয়েস প্রেস করব এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখন একটা ব্রাউজার বা ক্রোমের আইকনটা শো করছে। অর্থাৎ এখন আমরা যদি এই ফাইলটাকে ডাবল ক্লিক করি, সে সরাসরি আমার ক্রোম ব্রাউজারে এই ফাইলটাকে ওপেন করবে। এখন বিষয় হলো, আমরা তো বুঝতে পারলাম যে আমরা .html দিয়ে আমরা HTML এর ফাইল তৈরি করব। এখন সাধারণভাবে আমরা এই যে নামের ক্ষেত্রে, নামটা দেয়া আছে নরমালি নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে কি আছে, যে প্রত্যেক নামের যে প্রত্যেকটা ওয়ার্ড, এই ওয়ার্ডের পরে কিন্তু একটা করে স্পেস আছে। এবং আপনি হয়তো দেখবেন যে আমরা যখন এই ফাইলটাকে ওপেন করি, ব্রাউজারে ওপেন করার পরে আমার স্পেসটাকে সে কি করেছে, পার্সেন্টেজে পরিণত করে ফেলেছে। এই জন্য আমরা আসলে কখনোই আমরা যখন HTML ফাইল ক্রিয়েট করব, তখন আমরা এই নামের ক্ষেত্রে আমরা কখনোই স্পেস দিব না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের এই প্রজেক্টের মধ্যে বা এই টেমপ্লেটের মধ্যে অনেকগুলো HTML ফাইল থাকতে পারে। এখন আমরা যখন এই প্রজেক্টটা সার্ভারে আপলোড করব, সার্ভার মূলত নির্দিষ্ট একটা ফাইলকে আইডেন্টিফাই করে, যেটা ডিফল্ট ভাবে ওই ফোল্ডারের মধ্যে ওপেন হবে। অর্থাৎ আমরা যখন এই প্রজেক্টটা সার্ভারে আপলোড করব, তখন সার্ভারকে একটা রুট ফাইলের নির্দেশনা দেওয়া আছে, যে সে ওই নির্দিষ্ট ফাইলটাকে ওই ফোল্ডারে গেলে ওপেন করে দিবে। সেই ফাইলটার নাম হচ্ছে ইন্ডেক্স। আমি যদি এখানে ইন্ডেক্স ফাইল হিসেবে দেই, অর্থাৎ এই ইন্ডেক্স নামটা দেই, এবং এইটার পাশাপাশি আমি যদি আরেকটা ফাইল ওপেন করি, যেমন আমি টেক্সট ডকুমেন্ট দিলাম, দিয়ে বললাম যে আরেক
data.html। এখন কিন্তু এখানে দুইটা ফাইল। আমরা যখন সার্ভারে আপলোড করব, সার্ভার আমার এই index.html ফাইলটাকে মেইন ফাইল হিসেবে ধরে নেবে এবং সরাসরি কেউ যখন ওই সার্ভারের ওই ফোল্ডারে ঢুকবে তখন এই ফাইলের আউটপুটটাকেই শো করিয়ে দিবে। এই জন্য আমাদের ওয়েবসাইট বা আমাদের এই টেমপ্লেটের বা আমাদের প্রজেক্টের মেইন যে ফাইলটা ওপেন হবে সেই ফাইলটার নাম আমাদেরকে ইন্ডেক্স দিয়ে দিতে হবে। তাহলে আমার ফাইলের নাম হবে index.html। তো আমি আমার ওই ফাইলটা আরেকটা ফাইল ডিলিট করে দিলাম। এখন আমরা HTML ফাইল তৈরি করতে সক্ষম হয়েছে। এখন এই HTML ফাইলের মধ্যে আমরা যদি কোড লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলে রাইট ক্লিক করতে হবে, দেন ওপেন উইথ নোটপ্যাডে এই ফাইলটাকে ওপেন করতে হবে। কারণ আমরা ব্রাউজারে কি করব, এই ফাইলের আউটপুট দেখব। আর এই ফাইলে যদি যে আমরা কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে নোটপ্যাড ইউজ করতে হবে অথবা অন্য কোনো এডিটর ইউজ করতে হবে যেখানে আসলে ফাইলে লেখা যায়। তো এখন আমি যদি নোটপ্যাডে লিখি যে দিস ইজ সামথিং, আমি এখন দিস ইজ সামথিং লিখে Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন যদি আমি এই ফাইলটাকে ওপেন করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ সামথিং এখানে শো করছে। আমি যদি এখানে অন্য কিছু একটা লিখি, যেমন আমি এখানে একটা HTML কোড দিচ্ছি যেটা আপনাদের আপাতত না বুঝলেও হবে, যেহেতু আমরা আজকে ফোকাস করব যে কোড এডিটরের উপরে। এখন আমি বোঝাতে চাচ্ছি যে কেন আমরা কোড এডিটর ব্যবহার করব। আমি h1 একটা ট্যাগ আছে, যাই হোক এই ট্যাগ অ্যাট্রিবিউট বা এই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো। এখন আমি যেটা করলাম যে আমি এই লেখাটাকেই একটা নির্দিষ্ট একটা ফরম্যাটে একটা ট্যাগের মধ্যে রাখলাম বা একটা কোডের মধ্যে রাখলাম। রেখে এখন যদি Ctrl+S দিয়ে আমি সেভ দেই, তারপরে আমি যদি এখানে রিলোড দেই, আমি দেখতে পাচ্ছি যে সেম লেখাটাই একটু বড় হয়ে গেছে, পাশাপাশি একটু বোল্ড হয়েছে। এইটাই হচ্ছে মূলত HTML এর একটা পাওয়ার। অর্থাৎ HTML আমার এই নর্মাল টেক্সটটাকে সে একটু বড় করে দিয়েছে এবং আরেকটু বোল্ড করে দিয়েছে। এখন আমি যদি এইভাবে এখানে এরকম প্রত্যেকটা লাইন এরকম ভাবে লিখি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। অর্থাৎ এই নোটপ্যাডের মধ্যে কিন্তু আমরা ফ্যাসিলিটি পাচ্ছি না, অর্থাৎ আমাদের কোড এডিট করার জন্য অন্য কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। এই জন্য আমরা যেটা করব যে একটা কোড এডিটর সেট আপ করে নিব। কোড এডিটর সেট আপ করার জন্য আমি যে কোড এডিটরটা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে Sublime Text 3 বা 4। Sublime Text লিখে সার্চ করলে ওদের লেটেস্ট ভার্সন বর্তমানে হচ্ছে 4। তাহলে আমি যদি ডাউনলোডে যাই, ডাউনলোড পেজে যাওয়ার পরে আমরা প্রথমেই দেখব যে Sublime Text 4 হ্যাজ বিন রিলিজড, অর্থাৎ এটা নতুনভাবে রিলিজ হয়েছে। এখান থেকে আমরা যদি চাই উইন্ডোজ 64 বিট এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে পারি এবং এইখানে ক্লিক করার পরে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। এবং আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে রেখেছি সেজন্য আমার ডাউনলোডের মধ্যে এই সফটওয়্যারটা অলরেডি আছে। আমি এখানে আমার সফটওয়্যারটা অর্থাৎ Sublime Text 4টা ডাউনলোড করে নিয়েছিলাম। এখন আমি এই ফাইলের মধ্যে ডাবল ক্লিক করব, দেন নেক্সট ইনস্টল। আমি যখন ইনস্টলে প্রেস করছি তখন আমার এই Sublime Text সফটওয়্যারটা ইনস্টল হয়েছে। ফিনিশ দিয়ে ক্লিক করার পরে আমি যদি এখন আমার সার্চ বক্সে Sublime Text যদি লিখি Sublime Text, আমি Sublime Text যেই সফটওয়্যারটা আছে সেটা ওপেন করতে পারবো। ওপেন করার পরে নর্মালি দেখেন এটা একদম ক্লিন একটা আউটপুট এখানে শো করছে। এটা কিন্তু নোটপ্যাডের চাইতে একটু ডিফারেন্ট। আপনারা যদি একদম ফ্রেশ ইনস্টল করেন সেক্ষেত্রে আপনাদের হয়তো সাইডবারটা সাধারণত এরকম থাকবে, এরকম থাকতে পারে। যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনাদের সুবিধা অনুযায়ী ভিউ থেকে সাইডবার দেন শো সাইডবার, এখানে আপনি তাহলে সাইডবারটা ওপেন করে নিতে পারবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি ফাইল থেকে দেন ওপেন ফোল্ডারে যাবেন। ওপেন ফোল্ডারে যাওয়ার পরে অর্থাৎ আমি চাচ্ছি এখানে আমি একটা ফোল্ডার ওপেন করব। তো আমরা যে ফোল্ডারে কাজ করছিলাম ডি ড্রাইভ থেকে আমি যদি ওয়েব ডিজাইনে যাই, আমার ওয়েব ডিজাইন ফোল্ডারটাকে আমি সিলেক্ট করলাম, দেন আমি সিলেক্ট ফোল্ডার দিলাম। দেওয়ার সাথে সাথে ওয়েব ডিজাইন ফোল্ডারটা আমার এখানে চলে এসেছে। এই সুবিধাটা কিন্তু আমরা নোটপ্যাড সফটওয়্যারে পাবো না। এই জন্যই আমরা এই কোড এডিটর ইউজ করব। এটা হলো একটা কারণ। আরো অনেকগুলো কারণ আছে, যেমন আমরা যদি ইন্ডেক্স ফাইলটা আমাদের ফাইলটা ওপেন করি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে নর্মাল লেখাটা একরকম আছে আর দুই পাশে আমরা যে কোড ইউজ করেছিলাম সেই কোডটা কিন্তু একরকম আছে। অর্থাৎ আমরা খুব সহজেই এই সফটওয়্যারের মধ্যে আমরা কোডগুলোকে আইডেন্টিফাই করতে পারবো এবং নর্মাল লেখাগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে আমরা পাশাপাশি এখানে কিন্তু আমাদের সবগুলো ফাইলও দেখতে পাচ্ছি এবং আমি চাইলে এটাকে মিনিমাইজ করে রাখতে পারতেছি। এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যে আমি যদি এখন নিচে নামি অর্থাৎ এন্টার প্রেস করি, আমি যদি এখানে কোনো কিছু লিখি, এই যে যেমন আমি এইচ দিলাম, এইচ দেওয়ার পরে এখন কিন্তু সে আমাকে বিভিন্ন কিছু সাজেশন দিচ্ছে। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস কিন্তু কোডিং এর একটা অংশ, বাট আমরা সাধারণত এই জিনিসটা নিয়ে পরে আলোচনা করব। অর্থাৎ এগুলা ট্যাগ। এখন আমি যদি এখানে 2 দেই, আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি এই
কোডের যে স্ট্রাকচার অর্থাৎ H2 এর যে স্ট্রাকচার এটা কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি আমি এখানে অন্য একটা সেন্টেন্স লিখি দিস ইজ এনিথিং এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে রিলোড দেওয়ার পরে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার আরেকটি সেন্টেন্স কিন্তু এখানে অ্যাড হয়েছে। সেম ভাবে এখানে বাম পাশে আমরা যদি একটু লক্ষ্য করি 1 এবং 2 অর্থাৎ আমি যতটা লাইন এখানে ইউজ করব ততটা লাইন কিন্তু আমি এখানে কাউন্ট করতে পারবো। পরবর্তীতে আমার যদি কোনো একটা লাইনে এরর হয় সেক্ষেত্রে আমি খুব সহজেই এই বাম পাশ থেকে খুঁজে বের করে ফেলতে পারবো যে আমার কত নাম্বার লাইনটার মধ্যে সমস্যা ছিল বা সমস্যা আছে। এই হচ্ছে কোড এডিটর ব্যবহার করার সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে আমরা যদি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করতে চাই, আমি এখন যেটা করতে হবে আমাদের কিন্তু ড্রাইভে যাওয়ার দরকার নেই। আমি এখান থেকে কিন্তু এখানে এভাবে ঢুকে রাইট ক্লিক করে নিউ থেকে এটা করার কিন্তু কোনো দরকার নেই। আমরা এখন যেটা করতে পারি আমাদের জাস্ট এই ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে নিউ ফাইল দেওয়ার পরে আমাকে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ শো করছে এবং উপরে আনটাইটেলড লেখা আছে। এখন যদি আমি দেই যে another.html দিয়ে কন্ট্রোল এস সেভ দেই, এখন কিন্তু সে অটোমেটিক্যালি আমার আরেকটা ফাইল সে তৈরি করে ফেলবে। আমি যদি এখন সেভ দেই এখন কিন্তু আমার আরেকটা HTML ফাইল এখানে তৈরি হয়ে গেছে। এখন আরেকটা সুবিধা যদি আমি দেখি যে আমি যখন এখানে কোনো কিছু লিখছি, সামথিং লিখলাম, আমার এই ক্রস আইকনটা কিন্তু কার্সর সরায় ফেললে এটা গোল হয়ে যাচ্ছে, তার মানে রাউন্ডেড হয়ে এখানে বোঝানো হচ্ছে যে আমার এই ফাইলটা কিন্তু সেভ করা নাই। সেম ভাবে আমি যদি এখানেও কোনো কিছু লিখি আমার কিন্তু এখন দুইটা আইকনই কি হচ্ছে রাউন্ডেড হয়ে গেছে, অর্থাৎ আমাদের দুইটা ফাইল কিন্তু সেভ করা নাই। আমি চাইলে এইভাবে যদি 10টা ফাইল ওপেন করা থাকে সেই 10টা ফাইলকে এক ক্লিকেই সেভ করে ফেলতে পারি। সেটা কিভাবে? আমরা ফাইল থেকে সেভ অলে যাব এবং সেভ অল সিলেক্ট করার পরে আমার কিন্তু সবগুলো ফাইল সেভ হয়ে গিয়েছে। এই হচ্ছে মোটামুটি আমরা যে কোড এডিটর গুলো ইউজ করব সেই কোড এডিটরের সুবিধা। এক্ষেত্রে আমি পুরো টিউটোরিয়াল সিরিজ জুড়ে সাবলাইম টেক্সট কোড এডিটরটা ইউজ করব এবং আশা করি আপনারা সাবলাইম টেক্সট আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে পারবেন এবং আপনারা ইনস্টল করে নেবেন। পরবর্তী টিউটোরিয়াল থেকে আমি HTML সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।